বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে যে মামলাটি প্রসিকিউশন দায়ের করেছে আইসিটিবিডি কেস নাম্বার 9/2026, সেই মামলায় আসামি পক্ষের ডিসচার্জ পিটিশন শুনানির জন্য ছিল, অর্থাৎ আসামি পক্ষের অব্যাহতির আবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা দুইজন আসামির পক্ষেই আলাদা আলাদাভাবে অব্যাহতির দরখাস্ত দাখিল করেছি। তাদের বিরুদ্ধে প্রসিকিউশনে আনিত মূল অভিযোগ তিনটি। প্রথমত, 19 জুলাই 2024 তারা দুইজন, একজন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে 14 দলের একজন শরিক হিসেবে এবং আরেকজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে গণভবনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন, যার পরবর্তীতে কারফিউর আদেশ জারি করা হয়। প্রসিকিউশন বলতে চেয়েছে এই বৈঠকে অংশগ্রহণ করার মাধ্যমে তারা মানুষকে গুলি করে হত্যার নির্দেশের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে মোহাম্মদ কামরুল ইসলাম, তিনি কেরানীগঞ্জের থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি 26 জুলাই 2024 তারিখে কেরানীগঞ্জে একটি জনসভায় বক্তব্য রেখেছেন এবং 29 জুলাই 2024 তারিখে তারা গণভবনে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন, যার প্রেক্ষিতে পরবর্তীতে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়। এবং তৃতীয় অভিযোগ ছিল বাড্ডা এবং বাড্ডার আশেপাশের এলাকায় 23 জন মানুষকে হত্যার বিষয়ে। আমরা এই তিনটি অভিযোগের বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। প্রথমত, আমরা যেটা বলেছি, কোনো বৈঠকে অংশ নেয়া কোনো অপরাধ হতে পারে না এবং সেই বৈঠকে মানুষকে গুলি করে হত্যার মতো কোনো নির্দেশ সেখানে দেয়া হয়নি। বরং আমরা প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে দেখিয়েছি 19 জুলাই 2024 তারিখে যেই পরিস্থিতিতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তার প্রেক্ষিতে সারা বাংলাদেশের জেলা ম্যাজিস্ট্রেটদেরকে যার যার এলাকায় প্রয়োজন অনুসারে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এর সেকশন 24 অনুযায়ী সান্ধ্য আইন অর্থাৎ কারফিউ জারির জন্য তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছিল এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী ইনএড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েনের জন্য তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছিল। কিন্তু সেই আদেশের কোথাও কাউকে গুলি করে হত্যা করতে হবে, আন্দোলনকারীদের উপরে লিথাল উইপন ব্যবহার করতে হবে বা তাদেরকে দমন পীড়ন করতে হবে, এই ধরনের কোনো আদেশ সেখানে ছিল না। এবং কারফিউর মাধ্যমে, আদেশ জারির মাধ্যমে কখনোই কাউকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয় না, বরং কারফিউর আদেশটা দেওয়া হয় যাতে মানুষজন ঘরে থাকে, মানুষজনকে ঘরে রাখার নিমিত্তেই কারফিউর আদেশটা দেওয়া হয় এই ধরনের সিচুয়েশনে। দ্বিতীয় অভিযোগে 26 জুলাই 2024 তারিখে কামরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কেরানীগঞ্জে। আপনারা জানেন কেরানীগঞ্জ তার নির্বাচনী এলাকা, সেখানে তিনি একটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কিছু বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি এবং প্রসিকিউশন এই ধরনের কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি যে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। এবং আরও উল্লেখ্য যে কেরানীগঞ্জে এই পুরো জুলাই আগস্টের ঘটনায় কেরানীগঞ্জে কেউ নিহত হয়নি। কামরুল ইসলাম সাহেবের বক্তব্য যদি উস্কানিমূলকই হতো, তাহলে এটার প্রথম ইফেক্ট হতো তার নিজের নির্বাচনী এলাকায়। তার নিজের নির্বাচনী এলাকায় কেউ আহত বা নিহত হয়নি। সুতরাং কামরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে এই উস্কানিমূলক বক্তব্যের যে অভিযোগ বা সহযোগিতার যে অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এবং 29 জুলাই 2024 যেই সভার কথা বলা হয়েছে গণভবনের প্রধানমন্ত্রীর সাথে, তার প্রেক্ষিতে যে জামাত ইসলামকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেখানে এই দুইজন ব্যক্তি কি কথা বলেছিলেন, তারা কোনো প্রস্তাব দিয়েছিলেন কিনা, তাদের বক্তব্য কি ছিল, সেই বিষয়ে প্রসিকিউশন কোনো ডকুমেন্ট এখানে উপস্থাপন করতে পারেনি। এবং আরেকটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা, এটি একটি রাজনৈতিক সরকারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সন্ত্রাস বিরোধ আইন অনুযায়ী তাদের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে কোনো মানবতা বিরোধী অপরাধ হতে পারে না। এবং আমরা দেখছি পরবর্তী একই ধরনের সিদ্ধান্ত পরবর্তী প্রশাসনও নিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো মামলা বা কোনো কিছু হয়নি। এবং তৃতীয় অভিযোগ যেটা আছে, বাড্ডা এবং আশপাশের এলাকায় 23 জনকে হত্যার বিষয়ে, এই 23 জন কে, কিভাবে, কোথায়, কখন মারা গেল, এই সম্পর্কে কোনো ডকুমেন্ট প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। এবং এই দুইজন আসামির কারণেই যে তারা মারা গিয়েছে বা তাদের এই মারা যাওয়ার সাথে এই দুইজন আসামির যে সংশ্লিষ্টতা ছিল, কি সম্পৃক্ততা ছিল, তাও প্রসিকিউশন কোনো কিছুই এখানে দেখাতে পারেনি। উপরন্তু আমরা প্রসিকিউশনের দাখিলি ডকুমেন্ট থেকেই দেখিয়েছি। আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার অফিস একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দাখিল করেছে। সেই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রসিকিউশন ভুলভাবে এতদিন ধরে উপস্থাপন করেছে, আমাদের এই মামলাতে উপস্থাপন করেছে। আমরা সেই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট থেকে
বিভিন্ন জায়গা থেকে আমরা দেখিয়েছি, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে এই জুলাই আগস্টের ঘটনাসমূহের মধ্যে মিক্সড ক্রাউড ছিল, অর্থাৎ আচ্ছা একটু পজ নিচ্ছি, গাড়িটা যাক। আচ্ছা, জাতিসংঘের ওএসসিএচআর এর যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে রিপিটেডলি বারবার বিভিন্ন জায়গায় বলা হয়েছে মিক্সড ক্রাউড, ভায়োলেন্ট রায়োটার্স অর্থাৎ উচ্ছৃঙ্খল দাঙ্গাকারী, ভায়োলেন্ট মব, এই ধরনের কথাবার্তা সেখানে ছিল। এবং সেখানে স্পষ্ট বলা আছে 18ই জুলাই বিটিভি ভবনে হামলা করা হয়, বিটিভির যে ওখানে কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে ভিতরে আটকে রেখে বিটিভি ভবনে হামলা করা হয়, যার পরিপ্রেক্ষিতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। 19শে জুলাই নরসিংদীতে জেল ভেঙে 800-র অধিক কারাবন্দীকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আমরা 19শে জুলাই এই বিষয়গুলো আমরা আদালতের সামনে তুলে ধরেছি। 19শে জুলাই রায়েরবাগ ব্রিজে 2 জন পুলিশকে ওখানে হত্যা করে পুলিশকে ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই বিষয়গুলো আমরা মাননীয় ট্রাইব্যুনালে তুলে ধরেছি যে প্রসিকিউশন ঘটনার একটি দিক দেখিয়েছেন, একটি দিক তাও মন গড়া চিত্র তারা তুলে ধরেছেন, কিন্তু এই ঘটনার সার্বিক পরিস্থিতি প্রসিকিউশন তুলে ধরেনি, যেটা জাতিসংঘের রিপোর্টের মধ্যেই উঠে এসেছে যে ওই সময় পরিস্থিতি কি ছিল। এবং এর প্রেক্ষিতে আমরা এই 2 জন আসামিকে এই মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের বক্তব্য শুনেছেন এবং মাননীয় ট্রাইব্যুনাল আগামী 30শে মার্চ এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য